তারপর কাকু সুইসাইড করলো। আমার যে পুতুলটা আছে, যে বললাম যে পুতুলটা কাকু আমাকে দিয়েছিল, আমি পুতুলটাকে কখনো হাসতে দেখেছি, কখনো কাঁদতে দেখেছি। যে কোনো না কোনো ভাবে তার প্রেজেন্স তোমার রুমে, তোমার বাথরুমে বা তোমার পুরো বাড়িতে কোনো গন্ধের আকারে সব সময় সে তোমার না, আমার পুরো বাড়িতে কিন্তু হতো না, শুধু পার্টিকুলার তোমার রুমটাতে। এই জিনিসটা, পুতুলটা এখনো অ্যাজ ইট ইজ আমার রুমে আছে। কেন রেখেছো আমি জানি না। ভূত সবসময় তোমার ক্ষতি করতে আসে না পায়েল, অনেক সময় তাদেরও একটা আশীর্বাদ থাকে তোমার। সম্পূর্ণ জল পড়ার শব্দ, টপ টপ করে জল পড়ছে, কিছু তো হবে না, আমি চিৎকার করব, বাবা মা আছে, ওরা আসবে। বাথরুমে গিয়ে দেখলাম বালতিতে এক ফোঁটা জল নেই। বিছানায় গিয়ে শুলাম, চোখটা বন্ধ, আমি কিন্তু ঘুমোইনি, চোখটা জাস্ট বন্ধ। আবার বাথরুমে ঠিক টপ টপ করে জল পড়ার সব, যেন বালতিটা কেউ সরাচ্ছে, বালতিটা টানছে। আর দাদু যখন মগটা তুলতো না, দাদুর হাতটা কাঁপতো, কখনো মগটা পড়েও যেত। নমস্কার, সকলে দেখছেন প্রেত কথা সম্পূর্ণ নতুন একটি লাইভ পডকাস্ট, এবং আজ আমার সঙ্গে রয়েছে পায়েল। আমি পায়েলের কাছ থেকে আজ একটা ঘটনা শুনবো, তার আগে একটু পায়েলের সম্বন্ধে জেনে নি। পায়েল কোথা থেকে আসছো? আমি দমদম থেকে আসছি। নার্ভাস লাগছে? না, নার্ভাস না, এখন ঠিকঠাক লাগছে, প্রথমে একটু লাগছিল না। কেন নার্ভাস কেন লাগছিল? প্রথমবার এত ক্যামেরা, মাইক, লাইটস। এর আগে কখনো ক্যামেরা বা মাইকের সামনে বসার এক্সপেরিয়েন্স নেই? ছোটবেলা টুকটাক নাচের প্রোগ্রাম, গানের প্রোগ্রাম, ওইসব। ওইটা কিন্তু এখানেও ভাবার কিছু নেই, কারণ এখন তুমি আর ক্যামেরার দিকেও তাকাবে না, তুমি এখন আমার দিকেই তাকিয়ে আমাকে ঘটনাটা বলবে। মাঝে মাঝে অডিয়েন্সকে কিছু বলতে হলে ওই ক্যামেরাটার দিকে তাকিয়ে কিছু বলতে পারো, ঠিক আছে? আর আদারওয়াইজ আমি তোমায় বলেই দিয়েছি যে তোমার যেভাবে কমফোর্টেবল সেভাবে বসো, সেভাবেই তুমি ঘটনা বলো। এবং তুমি কোথায় থাকো? দমদম থাকো? হ্যাঁ, দমদমে। আমি আমার হাজবেন্ডের জব সূত্রে দমদম আসা। আমার বাড়ি হচ্ছে খড়গপুর, বেলদা। খড়গপুর থেকে আরেকটু যেতে হয় বেলদা, ওখানে আমার বাড়ি। শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই কাছাকাছি। হাজবেন্ডের জব সূত্রে আমার এখানে আসা। ভূতে বিশ্বাস ছোটবেলা থেকে আছে? ভূতে বিশ্বাস আছে, আমি একটু ভয় পাই, মানে অল্প কোনো শব্দ, একটু ভীতু প্রকৃতির, একটু নয়, ভীষণ ভীতু প্রকৃতির। আচ্ছা, একা একা ঘরে থাকতে ভয় লাগে? ভীষণ ভয় লাগে। আমি রাত্রিবেলা আগে লাইট জ্বালিয়ে ঘুমোতাম। হ্যাঁ, আমার বাবা সকালে রাত্রিবেলা যদি বাথরুম যেতে হয়, আমার রুমে একদম বড় লাইটটা জ্বলতোই। আচ্ছা, বাবা বলতো তুই সারা রাত জেগে কি করিস? লাইট সারা রাত জেগে আমি ভয় পাই। তাই সারা রাত জেগে আমি ভয় পাই। আপনিও যদি পায়েলের মতো আমাদের স্টুডিওতে এসে ঘটনা বলতে চান, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস করে পাঠান, যেভাবে পায়েলও পাঠিয়েছিল 9875476704 এই নাম্বারে। আমি নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, স্ক্রিনে, সব জায়গায়। চিন্তা করার কিছু নেই, সেখানে ভয়েস পাঠান। আপনার অডিও যদি সিলেক্টেড হয়, আপনার ভয়েস না, ঘটনা যদি সিলেক্টেড হয়, তাহলে আমরা আপনাকে ডেকে নেব এবং আপনি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করবেন সকল পৃথিবীর বুকে থাকা বাঙালির কাছে। আমি চলে যাবো পায়েলের কাছে। পায়েল, তুমি ঘটনাটা আমাকে বলো, শুনি একটু। ঘটনাটার মধ্যে বলতে পারো আমি এখনো চলছি ঘটনা। হ্যাঁ, ঘটনা কিছু আনোনি তো এখানে? আমার এখানে কোনো ভূত প্রেত না, কিছু চলে আসেনি? না, কিচ্ছু আসেনি, একদম কিচ্ছু আসেনি। শিওর, একদম শিওর, কিচ্ছু আসেনি। ঠিক আছে। ঘটনার মধ্যে আমি চলছি বলতে আমার হাতে দেখতে পাবে এখনো এই জিনিসটা আমার হাতে এখনো আছে। আচ্ছা, দেখি এটা কি জিনিস। এটা হচ্ছে আমি একটা ছোট্ট মাদুলি, বাট অডিয়েন্সকেও দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে ছোট্ট একটা মাদুলি, বাট হাতটা তুলে দেখো তাহলে দেখতে। এখানে এরকম করে দেখো, এরকম করে দেখো, জাস্ট হাতটা তুলে দেখালে। ওকে ওকে। এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা, রাইট? হ্যাঁ, এই জিনিসটা আমার হাতে এখনো আছে। হ্যাঁ, কেন আছে তার জন্য 3-4 বছর পেছনে যেতে আমাদেরকে হবে। আমার বাবার বাড়ি বললাম বেলদা, খুব ছোট্ট একটা শহর, মফস্বল টাইপের বলতে পারো। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, ঠিক আছে? তো আমাদের বাড়ি কমপ্লিট হওয়ার পর বাবা ডিসাইড করলো কি ওপরতলাটা ভাড়া দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো এবার ভাড়া খোঁজা হলো। তো যিনি ভাড়া আসলেন, আমার বাড়ির প্রথম ভাড়াটে কাকু যিনি ছিলেন, আমি নাম নিচ্ছি না বা কোনো জায়গার নাম আমি বলবো না, আসলেন কাকু। প্রায় আমার বাড়িতে 4 বছর থাকার পর ডিসাইড করলো কি যে কাকিমাকে আর ভাইকেও নিয়ে চলে আসবে এখানেই রাখবে, যেহেতু কাকু জব করছে, তো ভাই আর কাকিমা কেন ওখানে থাকবে। তো সুতরাং কাকু ডিসাইড করলো ওদেরকেও নিয়ে আসবো। তখন আমার 11-12 অতটাই। এবার কিছুদিন পর কাকিমা ভাই দুজনে আমার বাড়ি শিফট করে গেল। এবার ভাই পড়াশুনো করছে, বেলদাতে কলেজ আছে, ওখানে ভর্তি হলো বেলদা কলেজে। আমিও বেলদা কলেজের স্টুডেন্ট, ওখানে সবাই মানে ও পড়ছে, আমিও যাচ্ছি, একসাথে টলেজও যেতাম। ভাই আমার থেকে ছোটই ছিল, ভালো বন্ডিং ছিল। হঠাৎ তোমার 2-3 বছরের মধ্যে না কাকুর মা মারা যান।
মা বাড়িতেই মারা যান, মানে কাকুর যে আদি বাড়ি ওখানে কাকুর মা মারা যান। এবারে কাকুর বাবা কি হলো, তখন একা হয়ে গেল, যে ওখানে মা মারা গেছে তো কাকুর বাবা পুরো একা, ওনাকে কে দেখবে। তো কাকু আমার বাবাকে এসে রিকোয়েস্ট করলো যে আপনাদের ওপরতলায় যে আমার ডাকনাম রিম্পার নামে যে রুমটা অ্যালোটেড আছে ওখানে আমার বাবাকে রাখবো। তো আমি প্রথমে রাজি হইনি, যে না আমার নামে একটা রুম আছে সেটাও তুমি দিয়ে দিচ্ছ। বাপি তখন বললো যে দেখ তুই তো পড়াশোনার জন্য বাইরে থাকিস, এখন রুমটা দিয়ে দে, তারপরে যখন তুই বাড়ি ব্যাক করবি আমি ওদের উঠিয়ে দেবো। আমি রাজি হয়ে গেলাম, ঠিক আছে বলছে যখন দিয়ে দেওয়া যাক। বাপি কি করলো, ওখানে দাদুকে রেখে দিল। তো সবকিছুই মানে খুব ভালোভাবে চলছে, কাকু আছে, দাদু আছে। দাদু একটু অসুস্থই ছিল, বয়স্ক তো, অনেকটা বয়স হয়ে গেছে, অসুস্থই ছিল। এভাবে মোটামুটি ভালো চলছে। এর মাঝখানে বলে রাখি, কাকু আমার একটা জন্মদিনে আমাকে একটা টেডি বেয়ার দেয়, বেশ বড়, ছোট্ট খাট্ট টেডি বেয়ার নয় কিন্তু একটা মানুষের সাইজের আর কি, মানে বাচ্চা সাইজের হবে। হ্যাঁ একটা বেশ বড় মোটা বড় টেডি বেয়ার। হ্যাঁ ওটা এখনো আছে জানো, আমার বিছানাতেই আছে। ওকে আমি ফেলতে, তার মানে এটা নিয়ে কোনো ভৌতিক ঘটনা নেই? আমি ভাবছিলাম যে এটা মধ্যে ভূত আছে। হ্যাঁ তুমি শোনো, আগে শোনো। মা বলে তুই ওটা ফেল, আমি বলে ফেলতে পারছি না। আচ্ছা, এরকম ব্যাপার আর কি। তো ঠিক আছে, সবকিছুই ভালো চলছিল। এবার কাকু যে কোম্পানিতে কাজ করতেন, কোম্পানিটা না হঠাৎ করে বন্ধ হয়ে যায় লকডাউনের সময়, হঠাৎ কোম্পানি বন্ধ হয়ে গেল। এবার কি হবে না হবে এই নিয়ে মেবি দুশ্চিন্তায় ছিল। এবার কাকিমা, ভাই, দাদু তিনজন আমার বাড়িতে রয়েছে, আর কাকু নিজের বাড়ি গেছে। কাকু বাড়ি যাতায়াত করতো, ভাই যেত না কারণ ওর পড়াশুনো থাকতো, তাই ও যেত না। কাকু বাড়ি গেছে, 2-1 দিন বাড়িতে ছিল, তারপর কাকু সুইসাইড করলো। হ্যাঁ মানে উনি ওই দুশ্চিন্তায় যে ফ্যামিলি কি করে চালাবেন, লকডাউনে সব বন্ধ হয়ে গেছে, মানে ইনকাম জিরো হয়ে গেছে, সুইসাইড করলো। আমার বাড়িতে করেনি, নিজের বাড়িতে সুইসাইড করলো। প্রথম ঘটনাটা ওর মানে কাকুর একজন রিলেটিভ আমার মাকে জানায় যে দিদি এরকম সুইসাইড করে নিয়েছে, ওদেরকে তুমি পাঠানোর ব্যবস্থা করো। এবার লকডাউন, গাড়ির খুব সমস্যা, কে নিয়ে যাবে তোমাকে লকডাউনে? আর কাকুদের বাড়ি অনেকটা দূরে, অনেকটাই দূরে। তো আমার মা বাবা মিলে একটা গাড়ি অ্যারেঞ্জ করলো, দিয়ে কাকিমাকে বলল গিয়ে যে দেখুন আর দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা বাড়ি যান। সত্যি কথাটা বলেনি, তো কাকিমা বুঝতে পেরেছিল যে না কি এমন হলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা বলছে কেন। এবার গাড়ি টাড়ি ঠিক করে ওদেরকে পাঠানো হলো। দিয়ে কাকু তো সুইসাইড করেছে, সবাই তখন আমরা দুশ্চিন্তায় যে হঠাৎ কি এমন মানে মানুষটার হয়ে গেল, সুইসাইড করে নিল। একমাত্র ছেলেকে ভীষণ ভালোবাসতো, ভীষণ, নিজের চোখে দেখা, ভীষণ ভালোবাসতো, ভীষণ প্যাম্পার করতো বলতে পারো। তো কাকিমারা এরপর একদিন এসে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি চলে যায়। কি করবে, এখানে আর কেন থাকবে, কাকু নেই, আর আমার বাড়িতে তো ভাড়া দিয়েই থাকতে হবে না, তো এখানে কেন থাকবে। তো পুরোপুরি এখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে দাদু মারা যায়, বার্ধক্যজনিত কারণেই দাদু মারা যায়। দাদু চলে গেছিলেন, সবাই শিফট করে গেল না, কাকু মানে কাকু তো আগেই চলে গেছিল। না না না, আমার বাড়িতে কিন্তু কারোর ডেথ হয়নি, ঠিক আছে। তো চলে যায়। তারপর আমি পড়াশোনার জন্য বাইরে থাকতাম, মেদিনীপুরে থাকতাম, ওখান থেকেই আমার কলেজ, ইউনিভার্সিটি সবকিছু ওখানেই পড়াশোনা করেছি আমি। তো এবার বাড়ি আসলে আমার রাতে ঘুম হতো না, রাত্রি 3-4টা অবধি আমি জেগে। বললাম না একটু আগে যে বাবা বলতো যে তোর রুমে লাইট কেন জ্বলে সারা রাত, তুই করিসটা কি। আমি ঘুমোতে পারতাম না, এত মানে টেনশনের মধ্যে থাকতাম, আমি ঘুমোতে পারতাম না। কিসের টেনশন হতো তোমার? কিসের টেনশন, ওই রুমটাতে তো দাদু থাকতো, দাদু যাওয়ার পর কিন্তু ওই রুমটা রেনোভেট করা হয়, মানে ওয়ার্ড্রপ করে খাট ফাট করে বাপি সাজিয়ে দেয় আমার ঘরটাকে পুরো। ওই যে দাদু থাকতো আর কাকু যে ওই রুমে থাকতো, সেটা আমার মাইন্ডে ঢুকে যায় সামহাউ। ওটার থেকে আমি মানে ওই ট্রমাটার থেকে বেরোতে পারছি না, আমি কিছু খুব স্বাভাবিক বেরোতে পারিনি। এবার দাদুর সাথে না আমার একটু ক্লোজ বন্ডিং ছিল, দাদু করতাম, ভালোবাসতো আমাকে, ভীষণ ভালোবাসতো দাদু। কাকু খুব ভালোবাসতো। এরপর আমি রাতে যখন ঘুমোতে যেতাম, লাইট অফ, বাথরুমে জল পড়ার শব্দ শুরু। মানে আমি জাস্ট ধরো লাইটটা অফ করেছি, আমি নাইট বাল্ব ছাড়া কিন্তু রাতে ঘুমোতে পারি না। বাথরুমে জল পড়ার আওয়াজ শুরু, বালতি ধরে কেউ টানছে, এদিক ওদিক করছে। এবার দাদু না যখন জলটা তুলতো, দাদুর হাতটা কাঁপতো। আচ্ছা,
আমি স্পষ্ট আমি স্পষ্ট কানে এখনো মনে হয় চোখ বন্ধ করলে বাজছে সম্পূর্ণ জল পড়ার শব্দ, টপ টপ করে জল পড়ছে, অথচ বাথরুমে কেউ নেই। আমি একবার সাহস করে উঠলাম যে আমি দেখবই, আমার যাই হোক আমি আজকে দেখবো কি হচ্ছে, কিছু তো হবে না, আমি চিৎকার করবো, বাবা মা আছে ওরা আসবে। বাথরুমে গিয়ে দেখলাম বালতিতে এক ফোঁটা জল নেই, কোনো মানুষ নেই। বিছানায় গিয়ে শুলাম, চোখটা বন্ধ, আমি কিন্তু ঘুমোইনি, চোখটা জাস্ট বন্ধ, আবার বাথরুমে ঠিক টপ টপ করে জল পড়ার শব্দ, যেন বালতিটা কেউ সরাচ্ছে, বালতিটা টানছে। আর দাদু যখন মগটা তুলতো না, দাদুর হাতটা কাঁপতো, কখনো মগটা পড়েও যেত। ওই সমস্ত শব্দগুলো কিন্তু আমি শুনছি শুয়ে শুয়ে, বুঝতে পারলে? অথচ বাথরুমে কেউ নেই। এটাকে আমি কি বলবো জানি না। আরো ঘটনা আছে, আমি বলি। দাদু না একটা এরকম ছোট্ট কৌটো ছিল, নেশা জাতীয় কোনো জিনিস ওর মধ্যে রাখতো, নেশা করতো, মানে নাকে টানতো দাদু, ওটার গন্ধ পেতাম বাড়িতে। একজন যেন টানছে, আমরা যখন করে টানি না একটা সাউন্ড হলো না, ওই সাউন্ড কিন্তু আমি পেতাম। আচ্ছা, ওনারা তো শিফট করে গেছিলেন, দাদু কি মারা গেছিলেন? দাদু আমার বাড়িতে কিন্তু মারা যায়নি, ওখানে গিয়ে মারা যান, কিন্তু আমার রুমটাই থাকতো, দাদু আর কাকু একসঙ্গে আমার রুমটাতে ঘুমোতো। মানে তোমার মনে হয় যে উনি এই রুমের মায়া ত্যাগ করতে পারেন না, বা ওনার সোলটা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে এখানে ট্র্যাপড হয়ে গেছে। এটা সেই সময় তুমি বুঝতে পারছো যে কোনো না কোনো ভাবে তার প্রেজেন্স তোমার রুমে, তোমার বাথরুমে বা তোমার পুরো বাড়িতে কোনো গন্ধের আকারে সব সময় সে তোমার না। আমার পুরো বাড়িতে কিন্তু হতো না, শুধু পার্টিকুলার তোমার রুমটাতে, শুধুমাত্র আমার রুমটাতে হতো। ওকে, ফাইন। তারপর এরপর দাদু যেটা নেশা করতো, ওটার গন্ধ আমি কিন্তু রুমে পেতাম। অথচ আমার বাবা কেন বা আমার বাড়িতে আরো যারা ভাড়াটিয়া থাকে, ওরা কিন্তু কোনোরূপ নেশা করে না, কেউ নেশা করে না। কিন্তু এই গন্ধটা তোমার বাবা মা পেয়েছিল? মানে তুমি কখনো শুকিয়েছিলে? না। আমি মাকে বলেছিলাম যে মা চলো একদিন আমার সঙ্গে ওপরে গিয়ে ঘুমিয়ে দেখো। মা ঘুমোতে এলো, মা যেদিন ঘুমোতে এলো সেদিন আমি সুন্দর পাশে শুয়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ছি, কোনো সাউন্ড নেই, না কি নাথিং। আমি উঠছি, বাথরুমে যাচ্ছি, বাথরুমে আমি রাত জাগছি, আমি রাতও জেগেছিলাম যে আমি দেখি তো এখন শব্দটা, কোনো শব্দ নেই, একটা শব্দ নেই। তারপর দাদু সাদা পাজামা পাঞ্জাবি পরতো, ঠিক আছে, মানে সাদা প্যান্ট, ওপরে সাদা হচ্ছে তোমার জামা পরতো। অনেক সময় আমি বারান্দাতে, আমার মানে রুমের যে ব্যালকনি, ওখানে শুকতে দেখেছি অদ্ভুত ভাবে। মানে তুমি দেখেছো যে একদম জামা কাপড়টা, আমি দেখছি যে জামা কাপড়টা শুকছে, আমি দেখছি। আমি মানে আমার বেড এরকম, আমার বেডের মানে আমার বেডটার মাথার দিকে দুটো জানলা, আর বেডের এই সাইডটা একটা জানলা, ওই জানলাটা দিয়ে আমি ব্যালকনিতে দেখছি যে একটা পাজামা পাঞ্জাবি ঝুলছে। তুমি যখন সামনে যাচ্ছ তখন নেই? না, একদম নেই। তারপর কি হলো? এরকম তো বেশ কিছুদিন চললো, মানে আমি ঘুমোতে পারতাম না, আমি টোটালি ঘুমোতে পারতাম না। আমি মানে 3টে-4টা অবধি জেগে থাকতাম। তারপরে যখন শুনতাম মানুষের সারা শব্দ, চারদিকে মানুষ উঠছে ঘুম থেকে, তখন আমি ঘুমোতে যেতাম অদ্ভুত ভাবে। আরো অনেক ঘটনা। আমার যে পুতুলটা আছে, যে বললাম যে পুতুলটা কাকু আমাকে দিয়েছিল, আমি পুতুলটাকে কখনো হাসতে দেখেছি, কখনো কাঁদতে দেখেছি। পুতুলটার মধ্যে আমি ইমোশন দেখেছি। আমার মা কেন, আমার বাবা কেন, বা আমার বাড়িতে যখন কেউ আসতো না, আমি ওদেরকে ঘটনাটা শেয়ার করতাম, আমার সাথে না এরকম এরকম হচ্ছে, চল তুইও তাহলে একবার এক্সপিরিয়েন্স নে। কখনো ওরা বুঝতে পারেনি। পুতুলটা এখনো অ্যাজ ইট ইজ আমার রুমে আছে। কেন রেখেছো? আমি জানি না। ফেলে দিচ্ছ না কেন? আমার মা অনেকবার বলেছে যে ফেলে দে। কেন আছে পুতুলটা? কাকু মারা গেছে, তোর যখন ভয় করছে। তুমি দেখেছো যে পুতুলটাকে তোমার দেখে ক্রিপি বলে মনে হচ্ছে, তোর যখন রাতে তোমার ঘরে থাকে, তোমার সমস্যা হয় না? হয়তো, কিন্তু আমি ওকে, মানে এখন তোমার ঘরে আছে, মানে তোমার বাপের বাড়িতে তোমার ঘরে আছে? বাপের বাড়িতে তোমার ঘরে আছে, মানে এখন তুমি যেখানে তুমি তো হাজবেন্ডের সাথে থাকো, ওইখানে পুতুলটা না না না, ওখানে পুতুলটা নেই। তো তুমি নেক্সট দিন যেদিন যাবে সেদিন ওটাকে ফেলে দেবে? আমি পারছি না। পারছো না কেন? তাহলে তোমার হাজবেন্ডকে বলে ফেলে দাও। মানে আমার না ওটা ফেলতে গেলে কোথাও একটা মায়া লাগে যে আমি এটা ফেলে দেব, একজন দিয়েছিল, তার স্মৃতিটা আছে, আমি এটা তোমার মায়ার জন্য হতে পারে যে কোনো একজন ব্যক্তি যিনি তোমায় খুব ভালোবাসতেন এবং তিনি সেটা তোমায় গিফট করেছেন, তুমি ফেলতে পারছো না। মানে এই ইমোশনাল টার্মোয়েল থেকে তুমি এটাকে ফেলছো না, কিন্তু তোমার তো এটাকে রাখা মানে তোমার তো যত দিন যাবে তত তো এই পুতুলটা বলো বা সেই স্মৃতিগুলো তোমার মনের মধ্যে তত দিন বাসা বেঁধে থাকবে। এখনো চলছে তো, এখনো চলছে। মানে কোনো একটা জিনিস যেটা এই যে যেমন বলছো না যে মৃত মানুষদের ছবি ঘরে রাখতে, এটার পেছনে একটা যেমন মানে তান্ত্রিক রিজন আছে, তেমন অন্য একটা রিজন হলো যে মৃত মানুষের ছবিকে যদি ঘরের মধ্যে টাঙিয়ে রাখো, তুমি তার চলে যাওয়ার যে দুঃখ, সেই দুঃখর থেকে কোনোদিনই পুরোপুরি বেরিয়ে আসতে পারবে না। কারণ সব সময় তোমার মধ্যে সেই টার্মোয়েলটা থাকবে, মানে সেই মায়া, সেই
বাঁধনটা থেকে যাবে যে তুমি তাকে ভুলতে পারছো না, এবং এতে তোমার জীবনটা হ্যাম্পার্ড হচ্ছে। বিকজ তুমি সবসময় যদি একটা মানসিক কষ্টের মধ্যে থাকো বা সবসময় যদি কাউকে মিস করতে থাকো, তুমি তো কষ্ট পাবে। তো এক্ষেত্রে এই পুতুলটা কিন্তু অনেক স্মৃতি জড়িত, মানে তোমার কাকু বলো, সেই দাদু বলো, মানে যারা ভাড়া এসেছিলেন হয়তো রক্তের কেউ নন না, কিন্তু অনেক বছর ছিল, তো কিন্তু একটা স্মৃতি জড়িত, একটা টান আছে। তো এই কিন্তু তোমার মানসিক একটা অনেক জায়গা জুড়ে এই পুতুলটা কিন্তু থাকবে এবং ওই স্মৃতিগুলো কিন্তু থাকবে। সত্যি পুতুলটাকে আমি ফেলতে কেন পারছি না আমি জানি না। তোমার হাজবেন্ডকে বলো যে হচ্ছে তুমি নেক্সট দিন যেদিন যাবে তুমি তোমার হাতে ফেলে দাও। তোমার যদি ফেলতে অসুবিধা হয় তুমি বলে তো দিতে পারো, একটু বলে দিতে পারি। ইভেন আমার না ওই পুতুলটা, বা মাকে ফোন করে বলে দাও যে মা তুমি না তোমার মতন এটা ফেলে দাও। আমি ওটাও বলতে পারছি না, আমি ওখানে আটকে আছি। তাহলে তোমার হাজবেন্ডকে বলে দাও যে ফেলে দিতেই পারি, কিন্তু আমি ওটাকে গিয়ে বাড়ি গিয়ে ধুলো পড়লে পরিষ্কার করি, সাবান জলে ধুয়ে পুরো ওটাকে মুছে টুছে রোদে রোদে শুকাই, ড্রায়ার দিয়ে শুকাই, যত্নে রেখেছি ওটাকে আমি। আচ্ছা, ওটাকে আমি যত্নে রেখেছি। ইভেন আমি দেখেছি ওই পুতুলটা কখনো হাসছে কখনো কাঁদছে, ইমোশনটা কিন্তু আমি ওর মধ্যে দেখি। আমি জানি না এটা কেন দেখি বা কি ব্যাপার, আমি সত্যি জানি না। এরকম বিভিন্ন কারণ হতে পারে, সেটা মানে সেটা কোনো মানসিক কারণ হতে পারে, সেটা কোনো স্পিরিচুয়াল রিজন হতে পারে, মানে ভুতুরে অতিলৌকিক কোনো ঘটনাও হতে পারে। এনিথিং ইট ক্যান বি। যাই হোক, ঘটনাটা একটু শুনলে হয়তো বুঝতে পারবে। বলো। আরো ঘটনা বলতে মানে কাকু দাদুকে ওষুধ খাওয়াতো, কাকুই বেসিক্যালি কিন্তু ওষুধটা খাওয়াতো। আমি না অনেক সময় আমি জানি না আমার ভ্রম কিনা বা হঠাৎ কেউ ফেলে দিয়েছে কিনা, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ওষুধের প্যাকেট পড়ে আছে রুমের মধ্যে, কিন্তু ওষুধটা আমার নয়। ওষুধটা কার, কোত্থেকে এলো, কোনো রিজন। এটা কোন সময় ঘটছে? এটা কি এখনো ঘটছে? এখন ঘটছে না। এই যে আমি বললাম না, এই মাদুলিটা পরার পর থেকে আমি নিজের একটা বল পেয়েছি মনে, যে না আমি সুস্থ হতে চাই, আমি পারছি না এই ট্রমাটার মধ্যে আমি কদিন থাকবো, আমাকে তো বেরোতে হবে। এরপর আমি না মাকে বললাম যে মা বাড়িতে একটা পুজো করাও, একটা রুমটাতে একটা পুজো করাও। ইতিমধ্যে আমার ঠাকুমাও মারা যায়, কালাসুচ পড়ে গেছে, তো পুজো হবে না। এটা কবের ঘটনা? ঠাকুমা মারা গেছে? ঠাকুমা ওই লকডাউনের পরে ওরকম আগে পরেই, মানে 21-22 সালে ওরকমই তুমি ধরো। তো কালাসুজের মধ্যে ওটা হবে না। মানে আমার ঠাকুমা আমাকে খুব ভালোবাসতো। এরপর কি হলো বলতো, ওই দুজন তো ছিলই আমার রুমে, ঠাকুমা ইনক্লুড হয়ে গেল। আচ্ছা, দুজন তো আমার বাবা মা কেউ ফিল করতে পারতো না। মানে কোন দিকে তুমি জানো না? ওটা ঠিক আমার রুমটা ঠিক কোন দিকে আমি বলতে পারবো না, কিন্তু রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে আর পাশে একটা ছোট্ট ব্যালকনি আছে। রুমটা ঠিক কোন দিকে ওটা আমি বলতে পারবো না। দেখো কোন দিকে। হ্যাঁ দেখবো। ওরা তিনজন অ্যাটাচড হয়ে গেল। আমার মনে হতো খাটের চারিদিকে তিনজন শুধু গোল করে ঘুরছে। আমি চোখ বন্ধ করছি, ওদেরকে ফিল করছি। আমি কি করব, লাইট জ্বালাচ্ছি, লাইট অফ করছি, আমি একা ঘুমোতে পারছি না। ইভেন এমনও হয়েছে আমি প্রচন্ড ভয় পেয়ে আছি, মাকে ফোন করব যে মা তুমি এসো, আমি এই মানে সিচুয়েশনে আছি, আমি ফোন পাইনি। মানে আমার ফোনটা হাতের কাছে, আমি দেখতে পাচ্ছি না ফোন কোথায় গেল, অথচ ফোন পড়ে আছে সাইডে আমার। কিছুক্ষণ পর যখন আমি ধাতস্থ হলাম যে না সব ঠিক আছে, আমি রুমে আছি, আমার কিছু হয়নি, তখন দেখছি ফোন সাইডে পড়ে আছে। মানে এরকম সব অলৌকিক আমি মাকে শেয়ার করেছি। আর আমার মা না বুঝতো যে হ্যাঁ এসব হতে পারে, হয়তো তুই হয়তো ভয় পাচ্ছিস, আমি হয়তো ফিল করতে পারছি না, তুই পেতেই পারিস। কাকু যে ওষুধটা খুলছে, একটা ওষুধ খোলার শব্দ হয়, ওষুধ খুলে খাওয়াচ্ছে, আমি ফিল করছি। কাকু চুল আঁচড়ে দিচ্ছে দাদুকে, আমি ফিল করছি। মানে আমি প্রত্যেকটা মুভমেন্ট ফিল করেছি, প্রত্যেকটা মুভমেন্ট। দাদুর একটা গোল আয়না ছিল, ঠিক আছে, ওটা দেওয়ালে কিন্তু টাঙানো থাকতো না, এমনি একটা গোল আয়না ছিল। দাদু ওটাকে তুলে খাটের উপর রাখতো, দিয়ে মুখটা ঝুঁকিয়ে চুলটাকে আঁচড়াতো। আমি দেখছি ওটা আমার খাটের পাশে ঘটছে। আমি চোখ তাকিয়ে থাকতে পারছি না, আমি চোখ বন্ধ, মাথা ঘোরাচ্ছে, শরীর দুর্বল লাগছে। আমি কি তাকাবো, আমি তখন ভেতরে হচ্ছে আমি আজকেই শেষ। আর আমি মা তারাই খুব বিশ্বাসী, ঠাকুরকে ডাকতাম মা তারা একদম কিছু না হয়। এখন কি ঘটছে? এখন যে তুমি এখনো এটা পরে আছো, আমি জানি না এটা খুলে দেওয়ার পর কি ঘটবে। না, কালো কার্ডটা যে তুমি পরেছো এটা কবে থেকে পরেছো? এটা আমি পরেছি 2000 ওই সময় থেকে, 22-23। তারপর থেকে ব্যাপারগুলো আর হয়নি? হয়, ফিল করি, কিন্তু আমি না একটু শক্তি পেয়েছি। যে ফিল গুলো করো এগুলো তো তুমি প্রথম থেকেই করছিলে। হ্যাঁ, টুকটাক। ওই ফিল হওয়াটা কি কমেছে? ফিল হওয়াটা কমেছে অনেকটা। তোমার যখন বিয়ে হয়, তারপর তো তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে যাও, এবং সেখানে যখন তুমি যাও তখনও এই যে কার্ডটা পরে থাকো, তুমি তোমার ওই বাড়িতে কখনো কোনো কিছু কি ফিল করেছো যে তোমার আশেপাশে কিছু আছে বা কিছু? না। তোমার শ্বশুর বাড়িতে যদি তোমার হাজবেন্ড না থাকেন বা বাড়িতে কেউ না থাকেন, তোমার ঘুম হয় ঠিকভাবে? হ্যাঁ,
একদম। মানে কোনো অসুবিধা না তোমার না হয় কোনো না? অসুবিধে হয় আচ্ছা, না। কিন্তু এই যদি তুমি এখনই ধরো হ্যাঁ। আজকে তোমাকে আমি বললাম যে হুম, তুমি হুম, পায়েল তুমি তোমার বিয়েতে তোমার নিজের বাড়িতে চলে যাও এবং হুম। গিয়ে তুমি আজকে তোমার বাড়ির সবাইকে আমি নিয়ে ঘুরতে যাচ্ছি এবং তুমি একা বাড়িতে ওই আমি ঘরটায় পারবো ঘুমো, না। তুমি কি লাস্ট কবে তুমি ওই বাড়িতে গিয়ে কিছু ফিল করেছিলে তোমার বাপের বাড়িতে? না মানে এখন তো আমার হাজবেন্ড আছে যেহেতু একা থাকার অতটা প্রশ্ন ওঠে না, কিন্তু তাও যেদিন আমি একা ঘুমাই না আমার 2-3টে অবধি ঘুম হয় না। ঘুম হয় না। হাজবেন্ড থাকলে কোনো আওয়াজ পাও? না কোনো আওয়াজ পাই না। তুমি একা থাকলে একা থাকলেই হয়। আর আমি না বাড়িতে আচ্ছা, ওই একা থাকতে ঘরে পারি যখন না। বাবা মা থাকেন একা বা কেউ যদি ওই ঘরে থাকেন তারা কেউ কোনোদিনও না, কিছু ফিল করে? নাথিং, শুধু আমি। মানে এইসব দেখার পর মা ডিসাইড করলো কি চল তোকে এবার কাউকে দেখাতেই হবে, নাহলে তুই অসুস্থ হয়ে পড়ছিস। ডাক্তার? না, ওই যারা ঝাড়ফুঁক করে না গ্রামের দিকে, আমার মামার বাড়ি গ্রামে, আমি ওখানে গেলাম। আচ্ছা, তো একজন এলো, ওই সর্ষে দিয়ে কি সব ঝাড়ফুঁক টাইপের হয় আমাদের ওদিকে, ওই আমাকে মাদুলিটা কিন্তু দিয়েছে। আচ্ছা, ওর কাছ থেকে আমার পড়া। তো ও আমার এইখানটায় হাত দিয়েছিল, এইখানে একটা নাড়ি থাকে না, এই করে বিপ বিপ করে, এখানে হাত দিয়ে বলেছিল যে তুমি খুব দুর্বল, তুমি খুব দুর্বল, মানে মনের দিক থেকে তুমি একদম দুর্বল, তাই মানে ওদের এক্সিস্টেন্সটা তুমি বুঝতে পারছো, ওরা তোমার মনটাকে কাবু করেছে, তুমি ভীষণ দুর্বল। দেখো এই যে ঘটনাটা তুমি বললে এটাই তোমার ঘটনা ছিল তো? হ্যাঁ, তারপর থেকে আমি এটা পড়ি অ্যান্ড আমার এখন আর কিছু ফিল হয় না, মানে হলেও আমার মনে হয় এটা আছে। Look, I have some suggestions to you, এবং যারা আজকে প্রেত কথার পডকাস্ট দেখছেন তাদের সকলের জন্য। এবং এই যে ঘটনাটা আমি শুনলাম, আমি ন্যাচারালি কোনো ঘটনা আগে থেকে আমি শুনি না, আমার টিম শুনে, এবং আমার টিম শুনে সিলেক্ট করে এবং তাদেরকে পাঠায়, কারণ আমি আগে থেকে শুনি না, কারণ আমি আগে শুনলে স্পয়লার হয়ে যায় আমার জন্য ঘটনাটা। আমি যখন এখানে বসে শুনি তখন আমার ঘটনাটা শুনতে বেশি ভালো লাগে, আমার তখন অনেক বেশি অবাক লাগে, এবং আগে থেকে ঘটনা তোমার জেনে রাখলে আমার এক্সপ্রেশনটাও আসবে না, তখন আমার ফেক করতে হবে ক্যামেরার সামনে, ও খুব ভয় লাগছে, এরকম আমি চাই না কখনো হোক। আমার যদি ভয় লাগে তাহলে আমি সত্যিই বলি যে আমার না গায়ে কাটা দিল তোমার ঘটনাটা শুনে। তো তোমার যে ঘটনাটা, এটা বোধহয় ফর দি ফার্স্ট টাইম আমার প্রেত কথায়, মানে আমি এরকম কোনো অ্যাডভাইস করছি বা কেউ এসছেন, হ্যাঁ, যেখানে দাঁড়িয়ে দেখো ভূত, প্রেত, পিশাচ, আত্মা, যাই বলো না কেন, এই জিনিসগুলো কতটা রিয়েল লাইফে আছে বা কতটা নেই সেটা নিয়ে আমরা বরাবর তর্ক করে এসেছি, রাইট? তো কারোর কাছে আছে, কারোর কাছে নেই, যে দেখেছে তার কাছে আছে, যে দেখেনি তার কাছে নেই, যে উপলব্ধি করেছে আছে, যে উপলব্ধি করেনি তার কাছে নেই। সেম গোজ ফর গড টু। তুমি মা কালীর মূর্তি দেখেছো, মা কালীকে দেখেছো কখনো? না, দেখোনি। দুর্গাকে দেখেছেন আপনি? দুর্গাকে সামনে কখনো দেখেছেন যে মা দুর্গা দাঁড়িয়ে রয়েছেন? দেখেননি। ভূতের কোনো মূর্তি তুমি দেখোনি, যে একটা পিশাচকে দেখতে কেমন তার একটা মূর্তি রয়েছে দাঁড়িয়ে, তুমি দেখোনি, শুধু ফিল করেছি, শুধু ফিল করেছো যে হচ্ছে কেমন হতে পারে, অনুভব করেছো। তো ভগবানের ক্ষেত্রেও অনুভূতি আছে, ভূতের ক্ষেত্রেও অনুভূতি আছে। তো পুরো খেলাটা যে দেখেনি কখনো তার কাছে পুরো খেলাটা অনুভূতির, যে সে কি অনুভব করে। এবং অনুভূতি এমন জিনিস যা শুধুই তোমার, শুধুই আমার, শুধুই তোমার। ভয় শুধুই তোমার। তুমি ভয়ের থেকে পালাবে কি করে? যদি তোমাকে একটা জেলের মধ্যে আটকে দিই তো, এবং যদি চাবিটা নিয়ে নেওয়া হয়, তুমি তো ওর ভেতরেই সবসময় ক্যাদ হয়ে রয়ে গেলে। ভয় হচ্ছে ওই জেলের ভিতর থাকা তুমি, ওর ভিতরেই ও বেরোতে, মানে তোমার বডিটা হচ্ছে জেল এবং ভয়টা হচ্ছে তার ভিতরে থাকা অনুভূতি। ওকে তুমি বের করতে পারবে না সহজে, যদি না তুমি মানসিকভাবে স্ট্রং হও। তোমার যখন মানে তুমি দুর্বল মানুষ, সেটা তোমাকে উনি বললেন, আমিও তোমায় দেখে বুঝতে পেরেছি, তুমি মানসিক দিক থেকে দুর্বল মানুষ, তুমি তাড়াতাড়ি ভয় পাও, অল্পতেই কেঁদে ফেলো, তুমি লোকের কথা তাড়াতাড়ি সেন্টিমেন্টাল হয়ে যাও তুমি একটুখানি। এই জিনিসগুলো তোমার ট্রেটস আর কি। তুমি হয়তো একটু অভিমান করে বসো ছোট ছোট জিনিসে, এই জিনিসগুলো তোমার ক্ষেত্রে হয়। তো এই যে ঘটনাগুলো হয় না তোমার মানসিক একটা দুর্বল জায়গার জন্য, এবং ভূত প্রেত এই অনুভূতিগুলো তখন আরো আমাদের উপর বেশি চড়াও হয় যখন আমরা দুর্বল হয়ে পড়ি, এবং এই দুর্বল মনকে ভূত প্রেত সবসময় ধরে। তো তুমি এই দুর্বল মনকে যদি একটু ট্রিগার করে দিতে হয় অন্যদিকে, তাহলে খুব সিম্পলি করতে পারো, তুমি ওই ঘরে, যেই ঘরে তোমার ভয়, সেই ঘরটায় বসে তুমি একদিন গোটা রাত তুমি হয়তো ওই ঘরটায় বসে তুমি যেই ঈশ্বরকে মানো তুমি তার পুজো করতে পারো, তুমি যে ঈশ্বরকে মানো তাকে ভেবে মেডিটেট করতে পারো, তার একটা মূর্তি বা তার একটা ছবি সামনে রেখে তুমি তাকে কন্টিনিউয়াসলি এটা বলতে পারো যে আমার ঘরে যে আছে তাকে তুমি তাড়িয়ে দাও। তুমি বিশ্বাস করো তো ভগবানে বিশ্বাস তো যতই ইভিল এন্টিটি হোক সে তো ঈশ্বরের থেকে বেশি পাওয়ারফুল নয়। তো ইউ ক্যান প্রে টু ইয়োর গড, এবং তাকে তুমি বলতে পারো যে আমার এখানে যে আছে বা আমার সাথে যা খারাপ হচ্ছে এই সমস্ত কিছুকে তুমি এখান থেকে সরিয়ে দাও,
তুমি একটা সুন্দর ধূপ সেটা জ্বালাতে করতে পারো পারি। এবং তুমি এটা বেশ কদিন প্র্যাকটিস করতে পারো। আমি তোমায় কথা দিতে পারি 3 দিন প্র্যাকটিসের পরই তুমি ওই ঘরে আর কিছু শুনতে পাবে না। অ্যাকচুয়ালি ওরা না ভীষণ ওতপ্রোতভাবে আমার রুমটার সাথে জড়িত ছিল, ভীষণ আসলে রুমের সাথে ওরা ওতপ্রোতভাবে। জড়িত নয়, ওরা তোমার মনের সাথে জড়িত ছিল। হ্যাঁ, তুমি ওদেরকে খুব ভালোবাসতে, ভীষণ। ওই ভালোবাসাটা দাদুকে আমি মিস হ্যাঁ। করি। তুমি তো হয়তো তোমার ওই ঠাকুমার থেকেও তোমার দাদুকে বেশি ভালো, হ্যাঁ, কারণ থাকতো এখানটায় আমার কারণ কাছে। এখানটায় থাকতো, অ্যাটাচমেন্ট ছিল এবং Attachment দাদুর সাথে ছিল। ছোটবেলার অনেকটা সময় কেটেছে, হুম, 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 অনেক গল্প হয়েছে, আড্ডা হয়েছে। ভীষণ। তো মনকে একটু স্ট্রং করতে হবে হ্যাঁ, এবং মনকে স্ট্রং করলে তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এগুলো কোনো ওঝা তান্ত্রিক কাউকে দিয়ে হবে না, এটা একমাত্র তুমিই পারবে তোমার ভূতকে সরাতে। হ্যাঁ, আমি আমি এরা একটা শুধু কথা তোমার বলবো। ভূত, হ্যাঁ, এরা কিন্তু অন্যের ভূত না। অন্য কেউ তো অন্য কেউ এই ভূতকে উপলব্ধি দেখতে পাবে না, করেনি, উপলব্ধি করতে পারবে। আমি উপলব্ধি গিয়ে সারা করেনি। রাত থেকে গেলেও আমি সব জেনে শুনে থাকলেও আমি কিছু শুনতে পাবো না। শুনতে কেন বলো তো? পাবে ওই না। ভূতটা তোমার মনের ভিতর আছে, ওই ভূতটা ঘরে নেই। ওই জন্য আমি কোনো দিনও আজ অব্দি, অনেকে বলে যে বিয়েতে কালো জিনিসটা পরা বারণ, আমি খুলিনি। আমি জানি না এটা খুললে আমার কি হবে, কিচ্ছু হবে না, সব বিশ্বাস। আমি জানি তুমি যদি না। বিশ্বাস করো যে এইটা পরে হুম, এইটা পরে তুমি ভালো আছো, হুম, তাহলে তুমি পরে থাকো না, কে না করেছে। হুম, আর যদি তোমার মনে হয় যে এটা খুলে দিলে আমার খারাপ হতে পারে, হুম, তাহলে এটা খুলো না। আর যদি মনে হয় যে ট্রাই করে দেখি না খুললে কি হয়, তাহলে একদিন খুলে দেখো না কি হয়। না, অতটাও মনের শক্তি কেন আমার শক্তি কাছে নেই? নেই। আমি এটাকে ট্রাই খুলে করে দেখো, দেখবো, এটাকে কখনো ভাবিনি। কখনোই কোনো কিছু তোমার জীবনে বিশাল ইম্প্যাক্ট ফেলে যেতে পারে না, যতক্ষণ না তুমি তাকে অ্যালাউ করছো। তুমি তাকে যদি অ্যালাউ করো, তাহলেই সে তোমাকে কিছু করতে পারবে। হুম, তুমি খুলে দেখোই না, এক্সপেরিমেন্ট করে দেখোই না যে আমি খুলে দিলাম, দেখি না কি হয়। আমি কি ভূত দেখবো? আমি কি প্রেত দেখবো? কি হবে? জোর তো বাথরুমে একটু জল পড়ার আওয়াজ পাবো, তাই। যদি জল পড়ার আওয়াজ পাই আবার পড়ে নেবো সঙ্গে সঙ্গে। বুঝতে পেরেছো? হ্যাঁ, 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 এক্সপেরিমেন্ট করে দেখো, হ্যাঁ, ট্রাই এবার করে দেখো, try এটা সবাই করছি। তোমার। হ্যাঁ, শোনো, সব সময় ভূত প্রেত যে তোমার ক্ষতি করতে আসে তা না। তোমার ক্ষতি করতে চাইলে এরা এতদিনে তোমার অনেক ক্ষতি করে দিতে পারতো। না, আমার তোমার কিছু হয়তো হয়নি। বিয়েটাই হতো না, না, আমার তুমি সেরকম হয়তো কিছু অসুস্থ হয়নি। হয়ে হ্যাঁ, যেতে, হ্যাঁ, হতে পারতো। তোমার হয়তো বিবাহিত জীবনে সমস্যা আসতো। হ্যাঁ। এসছে কি? আমি আসেনি। happy। কোনো কিছুতেই না, তো আমি কোনো happy। প্রবলেম না, আসেনি। না, না। তুমি একটা ডিসেন্ট একটা লাইফ কাটাচ্ছো। ভীষণ ভীষণ পিসফুল একটা ভালো লাইফ। ভূত সবসময় তোমার ক্ষতি করতে আসে না পায়েল, অনেক সময় তাদেরও একটা আশীর্বাদ থাকে তোমার উপর, এটা বুঝতে হবে। ওরাও একটা সুপার ন্যাচারাল এন্টিটি, ওরও একটা আশীর্বাদ আছে। আচ্ছা, তুমি তোমার মৃত ঠাকুমার ছবিতে প্রণাম কেন করো? আশীর্বাদ নেওয়ার কারণ জন্য। মৃত ঠাকুমার কাছে আশীর্বাদ চাও, হ্যাঁ, মানে একজন ভূতের কাছে তুমি আশীর্বাদ চাইছো, হুম, রাইট? হুম, আমরা ধরো কোনো ইয়েতে গিয়ে মানে আমরা হয় না যে কবরস্থান বা কোনো জায়গায় গিয়ে, শ্মশান বা কোনো জায়গায় আমরা প্রণাম করি হুম, যখন চলে যাচ্ছে বডিটা। কেন করি? কারণ আমরা আশীর্বাদ নিই। আশীর্বাদটা চাই যে তুমি চলে যাচ্ছ হ্যাঁ, বা চলে গেছো, তুমি আমাকে আমার যেন ভালো হয়, তুমি এটাই চাও সব সময়। তো ওরাও হয়তো ওখানে না তোমাকে আশীর্বাদই করতো। কিন্তু আমি ভীষণ ভয় পেয়ে তুমি গেছি। ভয় এত পেতে। ছোট ছোট ঘটনা ঘটেছে, সিঁড়ি দিয়ে কেউ নামছে বলে মনে হচ্ছে রাত্রিবেলা। কিন্তু কেউ তো ক্ষতি করেনি কেউ তোমার। নেই। আসলে ওরা সবাই তোমায় দেখতে আসতো, তোমাকে আশীর্বাদই করতো, তোমাকে নিয়ে খারাপ কারোর কোনো তাই হয়তো আমি intention ছিল আমি না। হ্যাপি, আমি রিয়েলি হ্যাপি, হ্যাঁ, ভীষণ এবং ভালো তুমি আছি। দেখবে যে তোমার গোটা জীবন হ্যাঁ, তুমি দেখবে তুমি ভালোই থাকবে, তোমার সাথে কখনোই কোনো কিছু খারাপ হবে না। hope for the best, ভালো থাকতে কারণ চাই। ভগবানের আশীর্বাদ যেমন থাকে, এদেরও এদের আশীর্বাদ থাকে। আশীর্বাদ থাকে। আমি এটা কখনো ভাবিনি যে ওরা আমাকে আশীর্বাদও দিতে পারে। আমি ভেবেছি হ্যাঁ, আমার ক্ষতি হতে পারে। ওরা তোমার ক্ষতি করলে তোমার এতদিন অনেক ক্ষতি হতো। তুমি জানো ভূতে ধরলে কি হয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার চোখের তলায় কালি পড়ে যাবে, তুমি হয় মোটা হয়ে যাবে, নইলে রোগা হয়ে যাবে, ডিপ্রেশনের শিকার হবে। তোমার সব সময় কাঁধে ঘাড়ে ব্যথা থাকবে, মনে হবে কেউ বসে আছে তোমার পিছনে। তুমি নিজেই জানবে না তুমি কার সাথে কি ব্যবহার করছো। তুমি হয়তো তোমার ননদকে হয়তো দুটো খারাপ কথা বলে দিলে, সবার উপর রেগে যাচ্ছ, সবাইকে বাজে কথা বলছো, জ্বর হবে, পেট খারাপ হবে প্রচন্ড, এই ধরনের প্রবলেমস হবে। তোমার তো কিছু লাইফ খারাপ হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে বিভিন্ন রকম, কিছুই তো হয়নি কিছু তোমার। হয়নি, কিচ্ছু হয়নি। তার মানে তারা তোমায় আশীর্বাদ করতে এসেছে, তারা তোমায় ভালোবাসে। হ্যাঁ, তাতে চাপ নিও না, তুমি এই কার্ডটা খুলে দিলেও তোমার কিছু হবে না। জানি না কিছু হবে কিনা, কখনো খুলিনি ওটাই। তোমার কি এখনো সন্দেহ আছে? আমি পুতুলটাকে ভাবছি যে যতদিন ওই পুতুলটা আমার কাছে আছে, আমার মনে হয় ততদিন এটা আমার সাথে চলতে সব থাকবে। ফেলে দাও পুতুলটাকে, ফেলে দিতে হবে সত্যি। আমি ওর মাকে ফোন মধ্যে- করো, হাজবেন্ডকে বলে দাও আজকে যে, বা ও ননদকে বলে দিচ্ছি আজকে গিয়ে দাদাকে বলে দেবে যে দাদা এটা ফেলে দিও, আমাদের প্রেত কথায় গৌরবদা বলেছে ওটাকে ফেলে দিতে, ওটা ফেললে বৌদির মন থেকে এই সমস্ত ভূত চলে যাবে একবারে। তো হ্যাঁ, তোমার সত্যি। দাদা ফোন করে দেবে শ্বশুর বাড়িতে, ফোন করে ফেলে দেবে ওটাকে। আমি ওর মধ্যে ইমোশন দেখেছি, ওকে কখনো হাসতে দেখেছি, কখনো হ্যাঁ, কাঁদতে হয়, দেখেছি হয়, আমি। একদম 100 বার হয়। আমরা বুঝতে পারি এগুলো আমাদের নর্মালি। আচ্ছা, কুকুর কি হাসতে পারে?
পারে, ফিল করতে হয় ওটা। যখন মানে আমি দেখেছি অনেক পেটকে হাসতে। কুকুর কিভাবে দেখেছো হাসতে? মানে আমি কুকুরের মুখ দেখে কি করে বুঝলে ও হাসছে? বোঝা যায় না যে ও মানে ফিল করতে হয় যে ও লেজ নাড়ানো হাসছে। দেখে বুঝতে পারো। হ্যাঁ, লেজ ও যদি নাড়ানো লেজটা না নাড়ায় তুমি ওর মুখ দেখে বুঝতে পারবে হাসছে না কাঁদছে না কি করছে। না আমার যদি মানে পেটটা নিজের হয়, পোষ্য হয়, তাহলে আমি ফিল করতে পারতাম যে ও ফিল করতে পারতে। তোমার ওটা আত্মিক টানের জন্য। আত্মিক টানের তুমি জন্য। ছেড়ে দাও, তুমি ধরো রাস্তায় আমার বাড়ির বাইরে ফান্টু আছে, ওটা বুঝতে পারবো না। ফান্টুকে দেখে তুমি বুঝতে পারবে আনন্দে আছে না দুঃখে আছে না কি বুঝতে ভাবছে পারবো না। কিছু। কিন্তু ওই যদি তোমার আত্মিক হয়, ওই ফান্টুই যদি তোমার পোষা কুকুর হয়, তাহলে তুমি ফান্টুর মুখ দেখেই বুঝে দেবে আরে বেচারার কষ্ট পেয়েছে, খিদে পেয়েছে। যেমন বিড়ালের মুখ দেখে কি বোঝা যায় ও কি করছে। কিন্তু আমি কমলার মুখ দেখলে বুঝতে পারি যে কমলার এখন হয়তো খিদে পেয়েছে, কমলার হয়তো এখন খুব মজা লাগছে, কমলা এখন দুষ্টু দুষ্টু মুখ করে তাকিয়ে আছে, কমলার মুডটা আজকে খারাপ আছে। কেন বলো তো? কারণ ওর সাথে আমার আত্মিক টান আছে। তো ওই যে পুতুলটা, পুতুলের ক্ষেত্রেও তাই, তোমার না ওর সাথে একটা আত্মিক টান আছে। টান হয়ে গেছে বলে আমি ফেলতে আমার কাছে তো আরো পুতুল রয়েছে, তো ওটাই কেন স্পেশাল? ওই কেন আমার বেডে থাকে, ওকেই আমি বেডে রাখি। ও তোমার স্পেশাল। আমাদের যেমন হচ্ছে বাড়িতে গোপাল রয়েছে, গোপাল তো মূর্তি গোপাল, ঠিক আছে, ওর ভেতর প্রাণ প্রতিষ্ঠিত আছে কি নেই সেগুলো তো আমাদের অনুভূতির ব্যাপার, এগুলো নিয়ে আমরা কোনো কথা বাইরে বলতে চাই না। তো সেই যে গোপাল তো অ্যাকচুয়ালি যদি আমি একদম মানে ফিজিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে গোপাল কিন্তু আমাদের একটা মূর্তি। কিন্তু আমরা ওই মূর্তি দেখে বুঝতে পারি যে আজকে না গোপালের মনটা খুব খুশি, আজকে না গোপালের মনটা একটু মানে রাগ করে আছে, আজ মনে একটুখানি খিদে পেয়েছে এই সময়। কেন বলো তো? কারণ আমরা বিশ্বাস করি যে ও জীবিত, ও একদম মানুষ একটা, আমরা ওটাই বিশ্বাস করে ফেলি। এবং আমাদের মুড যেমন হয় আমরা ঠিক ওরকম ভাবে তাকে দিয়ে ভাবি, প্রেজেন্ট করতে চাই যে আমরা যেমন আছি ও সেরকম আমাদের সঙ্গে মিশিয়ে থাকবে। বুঝতে পেরেছি। এক্স্যাক্টলি। তুমি খুব দুঃখের দিনে তুমি কোনোদিনও গোপালকে দেখে মনে হবে না যে ও খুব হাসছে, না, ওকেও দেখে মনে হবে ওরও মুডটাই অফ আছে, আমাদের মতোই, ও তো ফ্যামিলি মেম্বার, ওরও মুড অফ হয়ে আছে। যাই হোক পায়েল, দারুণ লাগলো তোমার সাথে কথা বলে। আমি ফার্স্ট টাইম কোনো অ্যাডভাইসও করলাম এরকম কথা পডকাস্ট, আমি জানি তুমি আগে শোনোনি, বাট আমার মনে হলো তোমাকে এটা বলা জরুরি। ধন্যবাদ অনেক। আমি একবার এটা ট্রাই করে দেখতে চাই যে আমি ভালো থাকি কিনা। নিশ্চয়ই ভালো থাকবে, কারণ ওদের তোমার উপর আশীর্বাদ আছে। এটা কিন্তু আমার খুব মানে মনে ধরেছে তোমার এই কথাটা, যে ওদের আশীর্বাদ সত্যি আমার উপর আছে। একদম একদম। ভালোবাসা তো এটাই। আরে যে দাদুকে তুমি ভালোবাসতে এত, সে মরে গিয়ে তোমার জীবনে ভূত হতে পারে না, আর ভূত হলেও সে খারাপ ভূত হতে পারে, খারাপ কিছু করবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি এটা আমার খারাপ ভূত অন্য কেউ হতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ভালো আছি, সবার আশীর্বাদে তো ভালো আছি। ছোট থেকে যেই দাদু এত ভালোবেসেছে, সে তোমার ক্ষতি চাইবে চলে যাওয়ার পরে? সেটাও করবে না, সেটাও করবে না। তো বন্ধুরা, আরিয়ানের ইউনিক সফটওয়্যারটাকে ব্যবহার করতে ভুলো না। এবং আমি তোমাদেরকে দেখিয়েছি যে কি করে আমি 48,000 আর্ন করেছি আরিয়ানের এই সফটওয়্যার ইউজ করে। এবং আমার কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে লিঙ্ক, সেখান থেকে ক্লিক করে তুমি এই সফটওয়্যারটা পেতে পারো। এবং আরিয়ানকে লিখো যে তুমি আমার চ্যানেল গৌরব ব্লগস থেকে এসেছো। যাই হোক, আজকে কেমন লাগলো আপনাদের এই পডকাস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে। আজকে আমার গেস্ট পায়েল, এবং ক্যামেরার উল্টো দিকে রয়েছে কৌশিক। এবং পায়েলের সাথে আজকে ননদ এসছে, কি নাম তোমার? শ্রেয়া এসছে পায়েলের সাথে। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। আপনিও যদি আমাদের স্টুডিওতে এসে ঘটনা বলতে চান, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 9875476704 এই নাম্বারে। এবং হোয়াটসঅ্যাপ করে আপনি জানিয়ে দিন আপনার ঘটনা ভয়েস করে পাঠাবেন। যদি আমাদের সেই ঘটনা পছন্দ হয়, আমরা আপনাকে ডাকবো এবং আপনার ঘটনা শোনাবো সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালির কাছে। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।